তুমি শেষ কবে বিরিয়ানি খেয়েছিলে? কিংবা তোমার নাম কি? আচ্ছা, তুমি কাল কোথায় গিয়েছিলে? আরে না না, তোমাকে বলতে হবে না তুমি কাল কোথায় গিয়েছিলে। আসলে আজকে আমরা শিখবো WH কোশ্চেন ফ্রেমিং। আমরা দেখে নেব আজকের ভিডিওতে কিভাবে WH কোশ্চেন ফ্রেম করতে হয় বা কিভাবে প্রশ্ন করতে হয়। তাহলে চলো দেরি না করে শিখে নেওয়া যাক। আমরা সাধারণত যখন কোনো প্রশ্ন করি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার করে থাকি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে ইয়েস নো টাইপ বা টেন্স ওরিয়েন্টেড ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে WH টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আজকের ভিডিওতে শিখব WH টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ফ্রেম করতে হয় বা গঠন করতে হয়। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমরা WH ওয়ার্ড কত প্রকারের হতে পারে সেগুলো সম্পর্কে একটা আলোচনা করি। দেখো এখানে রয়েছে হু, হুম, হুজ, হুইচ, ওয়্যার, ওয়েন, হোয়াট, হাউ এবং হোয়াই। যদিও এগুলোর মধ্যে ভাগ রয়েছে তবে সেগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি না। হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হুইচ মানে কোনটা, ওয়্যার মানে কোথায়, ওয়েন মানে কখন, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে এবং হোয়াই মানে কেন। তোমরা প্রত্যেকেই জানো কোনটার মানে কি হয়। জাস্ট একবার স্মরণ করিয়ে দিলাম ক্লাসের শুরুর আগে। চলো ক্লাসের বাকি অংশ শুরু করা যাক। সাধারণত পরীক্ষাতে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোশ্চেন দেওয়া থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যেটি হ্যাঁ বোধক কিংবা না বোধক হতে পারে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স কখনো প্রশ্নবোধক হতে পারে না। তো সেরকম একটা বাক্য দিয়ে আমাদেরকে বলবে ফ্রেম WH কোশ্চেন, অর্থাৎ বাক্যটা দিয়ে একটা WH কোশ্চেন ফ্রেম করো। তো সেইটাই আমরা আজকে শিখে নেব। তো তার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, মোটেও কঠিন নয়। একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা একটা বাক্য পেয়েছি, লিজা ইজ গোয়িং টু দ্য মার্কেট। লিজা মার্কেটে বা বাজারে যাচ্ছে। তো আমাদের সাধারণত প্রথমেই মনে করতে হবে এর জন্য আমাদের বেশ কিছু রুলস বা নিয়ম রয়েছে। সেই রুলস গুলো কি আমি দেখো ধাপে ধাপে লিখছি। দেখো কি বলছে, প্রথমেই বাক্যটাকে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বানাও। এই বাক্যটাকে আমরা যদি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বানাই তাহলে কি করতে হবে? আমরা একটা বিষয় প্রথমে ক্লিয়ার হয়ে নেই, যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্স হোক তাকে যদি ইন্টারোগেটিভ বানাতে হয় তাহলে আমাদের প্রথমে কর্তব্য হচ্ছে ওই সেন্টেন্সটাতে বা ওই টেন্স যে বাক্যটা আমরা পেয়েছি ওই বাক্যের যে অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কারা হয়? অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, has, have, had, do, does, did, shall, will, মানে এরকম যে সমস্ত মোডাল ভার্বস গুলো রয়েছে, shall, should, will, would, may, must, might, can, could, এই সমস্ত গুলোকে বলা হয় কি একত্রে অক্সিলারি ভার্ব বলা হয়। তো যে কোনো টেন্সের যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে চাই তাহলে আমাদের কর্তব্য হচ্ছে ওই সেন্টেন্সের আগে অর্থাৎ ওই টেন্সের একদম শুরুতে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব প্রথমে আনলেই কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর যা যেখানে রয়েছে বাক্য, যে শব্দ যেভাবে রয়েছে বাক্যটার ভিতরে তাকে সেভাবে রেখে দাও। জাস্ট ওই অক্সিলারি ভার্বটাকে একদম at the beginning of the sentence বাক্যের শুরুতে নিয়ে আসো। তো আমি ব্যাপারটা লিখিয়ে দিলাম যে অক্সিলারি ভার্বকে বাক্যের শুরুতে লিখে দাও। তো চলো যদি আমরা কোশ্চেনের দিকে তাকাই তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আমরা প্রথমেই জেনেছি যে am, is, are এটা একটা অক্সিলারি ভার্ব। তাহলে এই বাক্যে বি ভার্বের am, is, are এর মধ্যে কোনটা রয়েছে? এখানে কিন্তু রয়েছে is। তাহলে বাক্যের শুরুতে একে বসিয়ে দাও। আমি প্রথমে বসিয়ে দিলাম is। তারপরে যা যেরকম রয়েছে তাকে সেভাবে লিখে দাও। কিভাবে রয়েছে? যদি is প্রথমে চলে আসে তাহলে পড়ে থাকে কে? লিজা এবং গোয়িং টু দ্য মার্কেট এই অংশটা। তো ব্যাস আমি এটাই লিখছি, লিজা গোয়িং টু দ্য মার্কেট। আর এই যে অক্সিলারি ভার্বটাকে আমি বাক্যের শুরুতে বসিয়েছি, প্রথমে বসিয়েছি, এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে বাক্যের মধ্যে আর তো ফুল স্টপ বসতে পারে না, সেখানে জিজ্ঞাসা চিহ্ন বসবে। দেখো আমি জিজ্ঞাসা চিহ্ন লিখেছি। দেখো তারপরে সেকেন্ড নিয়মটা কি? দেখো সেকেন্ড নিয়ম বলছে উপযুক্ত WH ওয়ার্ড বাক্যের প্রথমে লেখো। তো এইখানে একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে, পরীক্ষাতে দুই রকমের প্রশ্ন আসতে পারে। এক তো আমাকে বলে দেবে যে কোন WH ওয়ার্ড দিয়ে আমাকে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের WH কোশ্চেন ফ্রেম করতে হবে, অথবা আমাকে জাস্ট বলে দিতে পারে WH কোশ্চেন ফ্রেম করো বা ফ্রেম WH কোশ্চেন। তো আমাকে বাক্যটা পড়ে অর্থাৎ আমাকে প্রশ্নটা পড়ে আমাকে বুঝতে হবে এটা কোন ধরনের প্রশ্ন হতে পারে।
দেখো এখানে বলছে কি লিজা ইজ গোয়িং টু দ্য মার্কেট। তাহলে এমন কি প্রশ্ন হতে পারে যার উত্তরে এই প্রশ্ন আসতে পারে? তো এই ক্ষেত্রে দুটো প্রশ্ন আসতে পারে, যে কে মার্কেটে যাচ্ছে সেটা আসতে পারে, আর একটা আসতে পারে লিজা কোথায় যাচ্ছে। তো এই দুটো ক্ষেত্রে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু দেখা যাবে লিজা কোথায় যাচ্ছে এই ধরনের প্রশ্ন করাটাই কিন্তু প্রমিনেন্ট। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, আমাকে এর প্রশ্নটা লিখতে হবে ভায়ার দিয়ে। তাহলে আমার দ্বিতীয় পয়েন্ট আমাকে কি বলছে, উপযুক্ত WH ওয়ার্ড বাক্যের প্রথমে লেখো। তাহলে এই যে আমি ইজ কথাটা এখানে পেয়েছি, তাহলে এর শুরুতে আমাকে উপযুক্ত WH ওয়ার্ড, সেটা কি দেখো এখানে লেখা রয়েছে ভার। তাহলে এখানে আমি ভার লিখি, বাক্যটা তাহলে কিভাবে আসছে, ভার ইজ লিজা গোয়িং টু দ্য মার্কেট। তো একটা জিনিস আমাকে একটুখানি খেয়াল রাখতে হবে, যেহেতু WH ওয়ার্ড প্রথমে শুরু হয়ে গেছে তাহলে তো ইজের আইটার বড় হাতের হতে পারে না, আমি ছোট হাতে লিখে দিলাম। তো এইবারে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা কি দেখো আমি রুলে 3 নম্বর রুলে আমি লিখছি। 3 দাগে কি বলছে, বাক্যটি থেকে উত্তরের অংশ বাদ দাও। তাহলে এখানে আমি বাক্যটা আমি এবারে পড়ি, আমি কি লিখেছি, where is Lisa going to the market। তাহলে এখানে আমি প্রশ্ন করছি where, যার মানে হচ্ছে কি কোথায়। তাহলে লিজা কোথায় মার্কেটে যাচ্ছে। তাহলে যে বাক্যে প্রশ্ন করছি উপযুক্ত WH ওয়ার্ড দিয়ে, তার জন্য যে নির্দিষ্ট উত্তরটা বাক্যের মধ্যে রয়েছে সেটা তো থাকতে পারে না। তাহলে এই যে আমি কোথায় দিয়ে প্রশ্ন করলাম, তাহলে এর সাপেক্ষে আমি যে এই যে উত্তরটা এখানে লিখেছি টু দ্য মার্কেট, এটা কি বসতে পারে? কখনো কি এরকম প্রশ্ন হয় যে লিজা কোথায় যাচ্ছে মার্কেটে? তা তো হয় না। লিজা কোথায় যাচ্ছে তার উত্তরে হতে পারে লিজা মার্কেটে যাচ্ছে, লিজা স্কুলে যাচ্ছে, লিজা বাড়ি যাচ্ছে বা সিনেমায় যাচ্ছে। তাহলে কোথায় দিয়ে যখন প্রশ্ন করলাম, তাহলে ওই বাক্যের মধ্যে যে স্থানবাচক শব্দটা রয়েছে, আমাকে কিন্তু ওই স্থানবাচক শব্দটাকে আমাকে বাক্য থেকে বাদ দিতে হচ্ছে। তাহলে আমি কি করছি, আমি তাহলে বাক্যটা এখন কি দাঁড়াচ্ছে, where is Lisa going। আর এইটুকুই কিন্তু হচ্ছে আসল প্রশ্ন, অর্থাৎ এটাই কিন্তু উত্তর। খুব সহজ জিনিস, জাস্ট আমি যে রুলস গুলো একদম ধাপে ধাপে লিখেছি বলেছি, তুমি এই প্যাটার্নটাকে একটুখানি, তুমি এই রুলস গুলোকে একটুখানি ফলো করো, এবং তুমি যে কোনো সেন্টেন্সকে কিন্তু তুমি ইজিলি তার WH কোশ্চেন কিন্তু তুমি ফ্রেম করতে পারবে। তাহলে আমি এই বাক্যের উত্তরটা আমি ভালো করে আমি দেখো এখানে লিখছি, where is Lisa going। চলো আরেকটা উদাহরণ দেখে নেই। দেখো আমরা পরের বাক্য পেয়েছি জাহির কেম হেয়ার বাই বাস। জাহির এখানে বাসে করে এসেছিল। দেখো রুলের প্রথমেই বলা হয়েছে প্রথমে বাক্যটিকে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাও, যে বাক্য থেকে অক্সিলারি ভার্বটাকে একদম প্রথমে বসিয়ে দাও। কিন্তু একটা বিষয়, আমি যদি এই বাক্যের দিকে তাকাই, আমি কিন্তু এই বাক্যের কোথাও আমি কিন্তু কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না। তো যেখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাবো না, মনে করতে হবে সেখানেও কিন্তু একটা অক্সিলারি ভার্ব লুকিয়ে রয়েছে, জাস্ট সেটাকে আমাকে খুঁজে বার করতে হবে। সেই ট্রিকটা বুঝতে গেলে প্রথমে আমাকে খুঁজতে হবে বাক্যের মধ্যে ভার্ব কে রয়েছে। তো যদি বাক্যটা হয়ে থাকে V2 বা পাস্ট ফর্ম, তাহলে অবশ্যই তার অক্সিলারি ভার্ব হবে ডিড, এবং ওই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স অর্থাৎ V1 এ থাকে, তাহলে ওই বাক্যের অক্সিলারি ভার্ব হবে ডু বা ডাজ। যেমন আমি এখানে একটা কথা লিখছি, গো, ওয়েন্ট, গান। তাহলে এখানে এই যে গো, এটা তো প্রেজেন্ট টেন্স বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা সংক্ষেপে আমরা এটাকে V1 দিয়ে ডিনোট করি। তারপরে ওয়েন্ট, এটা তো ভার্বের পাস্ট ফর্ম, এটাকে আমরা সংক্ষেপে V2 বলে থাকি। এবং গান, এটা তো ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা সংক্ষেপে V3 বলে থাকি। তাহলে এই যে আমি V2 লিখলাম, অর্থাৎ পাস্ট টেন্স যখন আমি পাবো তখন হয়ে যাবে ডিড, আর এই যে V1 বললাম, অর্থাৎ আমি যখন প্রেজেন্ট টেন্স পাবো তখন কিন্তু আমাকে করতে হবে ডু বা ডাজ। চলো এবারে আমি বাক্যটার দিকে তাকাই। এখানে বাক্যটাতে কি বলেছে, জাহির কেম হেয়ার। কেম, তাহলে এখানে কিন্তু ভার্ব ব্যবহৃত হয়েছে কেম। তোমরা বলো তো কেমটা V1 ফর্ম নাকি V2 ফর্ম? ঠিক ধরেছো, এটা অবশ্যই V2 ফর্ম, কারণ আমরা জানি কেমের 3টে ফর্ম কি, সেটা হচ্ছে দেখো কাম,
কেম কাম, তাহলে কেমটা কিন্তু V2 ফর্ম, আর V2 ফর্ম থাকলে আমাকে কি দিয়ে কোশ্চেন করতে হবে? ডিড দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে আমি প্রথম রকম নিয়মটা আমি একটুখানি ফলো করি। সেটা কি? প্রথমেই বলছে কি বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব বসিয়ে দাও। তো যেহেতু কেম আমি এখানে লিখলাম ডিড। তারপরে কি ডিডটা প্রথমে চলে আসলো, আর তাহলে বাকি পড়ে থাকে কে? জাহির। তারপরে ভার্ব কে? কেম, এইটা রয়েছে। তাহলে এখানে আমি কেম কথাটা লেখার আগে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই। একটা নিয়ম এরকম রয়েছে, যদি বাক্যের মধ্যে ডু, ডাজ বা ডিড চলে আসে, এই তিনটে যখনই বাক্যের মধ্যে চলে আসবে এর পরে সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম বসে। আবারও বুঝে নাও, যদি বাক্যের মধ্যে ডিড আসে, ডু আসে বা ডাজ আসে, তাহলে কিন্তু ওই ডিড, ডু বা ডাজ থাকা অক্সিলারির পরে যে মেন ভার্ব বসবে, অর্থাৎ ডু, ডাজ, ডিড এর পরে সাবজেক্ট বসানোর পরে যে মেন ভার্ব বসবে, সেখানে কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম বসবে। প্রোভাইডেড, মনে রাখো, ওই V1 ফর্মের সঙ্গে কিন্তু কোনো এস বা ইএস, কোনো আইএনজি ফর্ম, কোনো ইডি ফর্ম এসব কিচ্ছু বসবে না, প্লেন V1 ফর্মটা বসবে। তাহলে তোমাদের বুঝবার সুবিধার্থে আমি এখানে তাহলে একটা প্যাটার্ন তোমাদেরকে আমি বুঝবার সুবিধার্থে আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে বসে কি? অক্সিলারি ভার্ব, তারপরে বসাবো কি? সাবজেক্ট, তারপরে কি বসাবো? মেন ভার্ব যেটা রয়েছে তাকে বসাবো, তারপরে কাকে বসাবো? তারপরে বাদ বাকি যা পার্টস রয়েছে সেগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে অক্সিলারি ভার্বের মধ্যে আমি কি বসিয়েছি? ডিড বসিয়েছি। তারপরে কাকে লিখতে বলা হয়েছে? সাবজেক্ট। সাবজেক্ট কে ছিল? জাহিরকে বসিয়েছি। তারপরে কি বসবে? মেন ভার্ব বসবে। মেন ভার্ব কি? এখানে ছিল কেম, কিন্তু নিয়মটা বললাম ডু ডাজ এর চলে আসলে V1 ফর্ম হয়ে যায়, তাহলে তখন আর কেম হতে পারলো না, এটা হয়ে গেল তখন কাম। ডিড, জাহির, কাম কোথায়? হেয়ার, বাই, বাস। আমি একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। আমার এক দাগের কিন্তু নিয়মটা ফলো করলাম আমি। দুই দাগে কি বলছে? উপযুক্ত WH ওয়ার্ড বাক্যের শুরুতেই লিখে দাও। উপযুক্ত WH ওয়ার্ড, তাহলে এখানে বলছে জাহির কেম হেয়ার বাই বাস। জাহির এখানে বাসে করে এসেছিল। তাহলে কি এমন প্রশ্ন হতে পারে যার উত্তরে এই কথাটা বলা যেতে পারে যে জাহির বাসে করে এসেছিল? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি প্রশ্নটা এরকম হতে পারে, জাহির কিভাবে এখানে এসেছিল। অর্থাৎ আমি এখান থেকে কিন্তু বুঝলাম আমার প্রশ্নটা হওয়া উচিত হাউ দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব? দেখো 2 নম্বর নিয়মে বলা হয়েছে উপযুক্ত WH ওয়ার্ড বাক্যের প্রথমে লেখো। তাহলে এই বাক্যের প্রথমে উপযুক্ত WH ওয়ার্ড কোনটা? আমি পেলাম হাউ, তো আমি লিখে দিচ্ছি এখানে হাউ। অর্থাৎ বাক্যটা দাঁড়াচ্ছে কি? হাউ ডিড জাহির কেম হেয়ার বাই বাস। যেহেতু আমি বাক্যের শুরুতে মানে হাউটাকে লিখে দিয়েছি, তাই তো আমার আর বড় হাতে লেখা যায় না, আমি এখানে কিন্তু ডি ছোট হাতেরটা লিখলাম। এবারে দেখো 3 দাগে কি বলেছে? বলেছে দেখো বাক্যটি থেকে উত্তরের অংশ বাদ দাও। তাহলে আমি যদি হাউ দিয়ে প্রশ্ন করি জাহির কিভাবে আসলো, উত্তরটা আসবে জাহির বাসে করে এসেছে। তাহলে কিন্তু আমাকে এই অংশ অর্থাৎ বাস এবং তার সঙ্গে থাকা বাই, এটাকে কিন্তু বাদ দিতে হচ্ছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ফাইনালি প্রশ্নটা এরকম দাঁড়াচ্ছে যে হাউ ডিড জাহির কাম হেয়ার। দেখো পরের বাক্য বলছে রাজু ইটস নাটস ইন দ্য মর্নিং। রাজু সকালবেলায় বাদাম খায়। তাহলে আমার প্রথম নিয়মটা কি? প্রথমে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে কি হবে? দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে অক্সিলারি ভার্বকে বাক্যের শুরুতে লিখে দাও। তো এই বাক্যের অক্সিলারি ভার্ব কি? আমি আবারও বলছি যত প্রকারের বিভার্ব রয়েছে অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড, হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড এবং সমস্ত মোডাল ভার্ব, এগুলো তো অক্সিলারি ভার্ব। তো এখানে তো সেগুলো কোনোটাই ভিজিবল নয়, কোনো অক্সিলারি ভার্বকে আমি দেখতে পাচ্ছি না, আমি জাস্ট ইটস এই মেন ভার্বটাকে আমি দেখতে পাচ্ছি। তাহলে যেখানে অক্সিলারি ভার্ব নেই সেখানে আমাকে কি করতে হবে? সেখানে আমাকে মেন ভার্বের দিকে তাকাতে হবে। হু ইজ দ্য মেন ভার্ব হিয়ার? দেখো ইট, এটাই কিন্তু এখানে মেন ভার্ব। তাহলে আমাকে এবারে কি সিদ্ধান্ত নিতে হবে? ইটটা ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? ইট, এট, ইটেন তিনটে ফর্ম, তো তার মধ্যে ইট প্রথমেই আসছে, তাহলে ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর যেহেতু ইটটা প্রেজেন্ট ফর্ম, তাহলে কিন্তু ডু বা ডাজ আমাকে বাক্যের শুরুতে লিখতে হবে। অর্থাৎ ডু ডাজ এই অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে। তো আমি এখানে ডু নেব না ডাজ নেব? দেখো রাজু থার্ড পারসন সিঙ্গুলার, রাজু একটা নাম, তাই রাজুর সঙ্গে কিন্তু ডু হয় না, রাজুর সঙ্গে ডাজ হয়। তো আমি এখানে লিখছি ডাজ, ডাজ।
এটা আমি অক্সিলারি ভার্ব লিখলাম। তারপর লিখছি সাবজেক্ট রাজু, তারপরে কি লিখবো, ইট। তোমরাই বলো আমি কি ইটস লিখবো? আমি কিন্তু নিয়মটা আরো একবার বলছি, ডু ডাজ ডিড যদি বাক্যে বসে যায় তাহলে ওই মেন ভার্বের সঙ্গে কিন্তু কোনো প্রকারের এস বা ইএস অথবা আইএনজি বা ইডি এরকম কোনো কিছুই কিন্তু যুক্ত হতে পারে না। অর্থাৎ ইট যেহেতু ডাজ এসে গেছে আমি কিন্তু ইট লিখছি। ডাজ রাজু ইট নাটস ইন দ্য মর্নিং? এটা তো টেন্স ওরিয়েন্টেড বা ইএস টাইপ কোশ্চেন হয়ে গেল। তো এইবারে কি বলেছে, দুই দেখা বলছে উপযুক্ত WH ওয়ার্ড বাক্যের শুরুতে লিখে দাও। তাহলে কি এমন প্রশ্ন হতে পারে যার উত্তরে বলা যেতে পারে রাজুর সকালবেলায় নাট খায়? তাহলে প্রশ্ন তো দুটো রকম হতে পারে। এখান থেকে প্রশ্ন তিন রকমের হতে পারে। এক, কে সকালবেলা নাটস খায়, এটা হতে পারে। আর একটা হতে পারে রাজু সকালবেলায় কি খায়, এটা হতে পারে। আরো একটা হতে পারে রাজু কখন নাটস বা রাজু কখন বাদাম খায়। তো আমি এখানে কখন, অর্থাৎ যেহেতু আমি আগে একবার হোয়াট দিয়ে লিখেছি, আমি এখানে কিন্তু when এই WH ওয়ার্ডটা ব্যবহার করছি। তাহলে আমি এখানে লিখে দিলাম when। তাহলে when does রাজু eat nuts in the morning? তিন দাগে কি বলছে, বাক্যটি থেকে উত্তরের অংশ বাদ দাও। দেখো আমি when দিয়ে প্রশ্ন লিখলাম, তাহলে when টা তো একটা টাইম রিলেটেড একটা অ্যাডভার্ব। তাহলে এই বাক্যে সময়কে ডিনোট করছে যে শব্দগুলো রয়েছে আমি কিন্তু সেগুলোকে বাদ দেব। দেখো এখানে রয়েছে কোথায়, মানে কখন খায়, মর্নিং এ। তাহলে ইন দা মর্নিং, মূল কথা মর্নিং, যেহেতু মর্নিং এর সঙ্গে ইন দার সম্পর্ক রয়েছে তাই আমি মর্নিং এর সাথে সাথে ইন দা মর্নিং এই সবগুলোকে কিন্তু আমি বাদ দিলাম। তখন বাক্যটা কি হয়ে দাঁড়াচ্ছে, when does রাজু eat nuts? দেখো পরের বাক্য কি রয়েছে, মাই নেম ইজ জারা, আমার নাম জারা। তাহলে এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ বানাবো। প্রথমে কি লিখতে হবে, প্রথমে আমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। তাহলে এখানে আমি এই বাক্যে আমি অক্সিলারি ভার্ব কাকে পেয়েছি, দেখো ইজ কথাটা রয়েছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব। ব্যাস আমি প্রথমে লিখে দিলাম ইজ। আমি ইজটা প্রথমে ছোট হাতে লিখলাম কারণ যেহেতু এখনো ইজের প্রথমে আমাকে ইজের আগে আমাকে WH ওয়ার্ড বসাতে হবে বলে আমি ইজটাকে ছোট হাতে লিখলাম। তাহলে ইজ, তাহলে ইজ লিখে দিলাম। তারপরে কি লেখা পড়ে থাকে, তাহলে মাই, তারপরে কি থাকে নেম, শেষে জারা। ক্লিয়ার? আচ্ছা, তাই আমি এক নাম্বারটা লিখেছি। দুই নাম্বারে কি বলেছে, বলেছে উপযুক্ত WH ওয়ার্ডটা লেখো। তাহলে কি হতে পারে, তাহলে নিশ্চয়ই আমি যখন আমার নাম বলছি তখন কোনো কারোর নাম জিজ্ঞাসা করতে গেলে আমরা বলি না হোয়াট দিয়ে প্রশ্ন করি আমরা, কি হয় নাম, তাই না? তাহলে এখানে কিন্তু হোয়াট আসবে। তাহলে আমি এখানে কিন্তু, তাহলে আমি এখানে কি লিখছি প্রথমে, হোয়াট। তাহলে বাক্যটা এখন কি দাঁড়ালো, হোয়াট ইজ মাই নেম জারা। তো এখানে তিন নম্বরে কি বলেছে, বাক্যটি থেকে উত্তরের অংশ বাদ দাও। তাহলে নাম কি, উত্তরে তো বলছি জারা, তাহলে এখানে জারাটা হচ্ছে উত্তর। তাহলে হোয়াটের, তাহলে হোয়াট প্রশ্নের উত্তর কোনটা, জারা। আমি কিন্তু এবারে জারাটাকে বাদ দিলাম। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে, হোয়াট ইজ মাই নেম। কিন্তু বাক্যটা কি এখনো শেষ হলো? আমার তো তিনটে রুলে আমি ফলো করলাম, আমার কিন্তু উত্তরটা এখনো সঠিক হয়নি। এরপরেও আরো একটা কথা রয়েছে, কি সেটা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে মাই থাকে তবে সেটাকে WH টাইপ দিয়ে যখন আমরা কোশ্চেন ফ্রেম করব, WH ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন ফ্রেম করব তাকে ইউর দিয়ে লিখতে হবে, এবং আই থাকলে ইউ দিয়ে আমাকে কোশ্চেন ফ্রেম করতে হবে। আমি আবারও বলছি, মাই থাকলে ইউর দিয়ে লিখতে হবে, আই থাকলে ইউ দিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমরা কাকে পেয়েছি, এখানে আমরা পেয়েছি মাই। তাহলে চার দাগের নিয়মটা কি বলছে, মাই থাকলে কি দিয়ে লিখতে হবে, ইউর দিয়ে লিখতে হবে। তাহলে আমি কিন্তু এখানে মাই লিখতে পারবো না, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, ইউর। তাহলে আমার বাক্যটা এবার কি দাঁড়াচ্ছে, হোয়াট ইজ ইউর নেম। এই বিষয়টা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ যখন আমরা কাউকে কারোর নাম জিজ্ঞাসা করি তোমার নাম কি, তবেই কিন্তু সে উত্তরে বলে আমার নাম অমুক। আমরা কিন্তু কখনো আমরা আমাদের নাম জিজ্ঞাসা করি না, আমরা কখনো কি নিজের নাম জিজ্ঞাসা করেছি যে আমার নাম কি। ওই জন্য কিন্তু হোয়াট ইজ মাই নেম এইরকম প্রশ্ন কিন্তু আমরা WH টাইপে WH কোশ্চেনে এইভাবে কিন্তু ফ্রেম করি না। আমরা এগুলোকে সবসময় করি কি হোয়াট ইজ ইউর নেম দিয়ে। দেখো পরের বাক্য পেয়েছি, মাই ফাদার ইজ আ ফার্মার, আমার বাবা একজন চাষী। তাহলে
তাহলে যদি এই বাক্যটাকে আমরা WH কোশ্চেন দিয়ে ফ্রেম করি তাহলে কি হবে? প্রথম নিয়মে কি বলা হয়েছে যে প্রথমে বাক্যটাকে ইন্টারোগেটিভ বানাও, আর ইন্টারোগেটিভ বানানোর পদ্ধতি কি দেখো এখানে লেখা রয়েছে। প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এই বাক্যের অক্সিলারি ভার্বকে এখানে দেখো রয়েছে ইজ, তাহলে আমি ইজটাকে আমি আগে বসাচ্ছি। ইজ, যেহেতু আমার ইজের শুরুতেও একটা WH বসাতে হবে এই প্রশ্ন অনুযায়ী, আমি কিন্তু ওই জন্য ইজের আইটাকে ছোট হাতে লিখলাম, তাহলে ইজ। তারপরে কি বসে থাকবে? মাই, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো পাশাপাশি লিখে দাও। আমি লিখে দিলাম মাই ফাদার এ ফার্মার। তাহলে এটা হয়ে গেল ইয়েস নো টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুই দাগে কি বলেছে? উপযুক্ত WH ওয়ার্ড বাক্যের শুরুতেই বসাতে হবে। তাহলে এমন কি প্রশ্ন হতে পারে যার উত্তরে বলতে পারি যে মাই ফাদার ইজ আ ফার্মার? নিশ্চয়ই আমার বাবা কি, বা তোমার বাবা কি, বাবা কি করেন, বাবা কি করেন, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে কি করেন, আর উত্তরে কি? তিনি চাষী। তাহলে কি ইংরেজি কি? আমরা জানি হোয়াট। তাহলে এটাকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন ফ্রেম করব। আমরা লিখছি হোয়াট, হোয়াট ইজ মাই ফাদার এ ফার্মার। তিন দাগে কি বলেছে? বাক্য থেকে উত্তরের অংশ বাদ দাও। তাহলে আমি প্রশ্ন করলাম হোয়াট দিয়ে, বাবা কি করেন, আবার লিখছি এ ফার্মার। এরকম ভাবে তো একই বাক্যে প্রশ্ন আবার তার উত্তর একই বাক্যে, এভাবে তো WH কোশ্চেন ফ্রেম করা যায় না। তাই কিন্তু আমি এই বাক্য থেকে আমি এ ফার্মার এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? হোয়াট ইজ মাই ফাদার। তোমরাই বলো, এখনো কি আমার উত্তরটা পরিপূর্ণ হয়েছে? এখনো কিন্তু হয়নি। কেন? দেখো আমি বাক্যের মধ্যে কিন্তু মাই কথাটা পেয়েছি, আর আমরা জানি এখানে লেখা রয়েছে মাই থাকলে ইউর দিয়ে লিখতে হয় এবং আই থাকলে ইউ লিখতে হয়। তাহলে আমি এখানে বাক্যে কি পেয়েছি? মাই। তাহলে এখানে আমাকে মাই লিখলে হবে না, এখানে আমার মায়ের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? ইউর লিখতে হবে। তাহলে কিন্তু আমি এখানে লিখছি ইউর। হোয়াট ইজ ইউর ফাদার? তোমার বাবা কি করেন? তার উত্তরে বলছি মাই ফাদার ইজ আ ফার্মার, আমার বাবা একজন চাষী। দেখো পরের বাক্য বলছে কি? আই এম 12 years old। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এক দাগে বলেছে কি প্রথমেই অক্সিলারি ভার্ব বসিয়ে দাও। এখানে আমি অক্সিলারি ভার্ব কাকে পেয়েছি? এম। তো আমি প্রথমে লিখছি এম। তাহলে এম বাদ দিয়ে অক্সিলারি ভার্ব লেখা হয়ে গেল। বাদ বাকি যা রয়েছে এই প্যাটার্ন ধরে লিখে দাও, অথবা এম বাদ দিয়ে যা পড়ে রয়েছে সেগুলো লিখে দাও। আমি লিখলাম am I 12 years old। তাহলে দুই দাগে কি বলছে? উপযুক্ত WH ওয়ার্ডটা বাক্যের শুরুতে লেখো। তাহলে কি এমন প্রশ্ন হতে পারে যার পরিপ্রেক্ষিতে উত্তর হতে পারে আমার বয়স 12 বছর? তাহলে নিশ্চয়ই কি জিজ্ঞাসা করবে বয়স কত বছর? তাহলে কত বছর ইংরেজি কি? হাউ ওল্ড। তাহলে আমি লিখছি হাউ মানে কত, ওল্ড মানে বয়স, am I 12 years old। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, একই বাক্যে WH ওয়ার্ডের প্রশ্ন আবার সেই বাক্যেই উত্তর, এটা তো হতে পারে না। তাহলে আমি যেহেতু এই বাক্যে হাউ ওল্ড অর্থাৎ প্রশ্ন করেছি, এই বাক্যে ওই প্রশ্নের উত্তর এই যে 12 years old এটা কিন্তু লেখা যাবে না, কারণ প্রশ্ন এবং উত্তর একই বাক্যে থাকতে পারে না। তাহলে এই অংশটা কিন্তু আমি বাদ দেব। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? হাউ ওল্ড অ্যাম আই। আমি কি বাক্যটা ঠিক লিখেছি? দেখো 4 দাগে একটা নিয়ম বলছে, মাই থাকলে ইউর হবে, আই থাকলে ইউ হবে। তাহলে এই বাক্যে আমরা কাকে পেয়েছি? এই বাক্যে দেখো আমরা পেয়েছি আই কে। তাহলে এখানে কিন্তু আই লেখা যাবে না, আই এর পরিবর্তে কাকে লিখতে হবে? ইউ। অর্থাৎ এখানে আমাকে আইটা কেটে দিয়ে আমাকে লিখতে হবে ইউ। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? হাউ ওল্ড অ্যাম ইউ। এখনো বলো তো বাক্যটা কি ঠিক আছে? এখনো কিন্তু একটা ভুল এই বাক্যের মধ্যে রয়েছে। কি সেটা? আমি যখন ইউ লিখেছি, তুমি খেয়াল করো আই এর সঙ্গে আমরা কোন ভার্ব বসাই? অ্যাম বসাই। কিন্তু ইউ এর সঙ্গে কি আমরা অ্যাম বসাই? ইউ এর সঙ্গে কিন্তু অ্যাম বসে না, ইউ এর সঙ্গে বসে আর। অর্থাৎ এখানে কিন্তু অ্যাম হবে না, এটা হবে আর। অর্থাৎ সঠিক উত্তরটা দাঁড়ালো হাউ ওল্ড আর ইউ। পরের বাক্য পেয়েছি ইট ইজ 5 meters লং। এটা 5 মিটার লম্বা। তাহলে এই বাক্যের শুরুতে আমি কাকে বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্বটাকে ইজ, আমি লিখলাম ইজ। ইজ বাদ দিয়ে যেগুলো পড়ে আছে লিখে দাও। তাহলে ইজ, তারপর লিখলাম ইট, তারপর লিখলাম 5, তারপরে লিখছে মিটার্স লং। তাহলে দুই দাগে কি বলছে? উপযুক্ত WH ওয়ার্ড বাক্যের শুরুতে বসাও। কি লিখতে বলা হয়েছে এখানে? হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে। এমনি বাক্যটা পড়েই বোঝা যায় যে ইট ইজ 5 meters লং, এটা 5 মিটার লম্বা। তাহলে নিশ্চয়ই প্রশ্ন এরকমই হবে যে এটা কত মিটার লম্বা, তাহলেই তো প্রশ্নের উত্তর হবে যে এটা 5 মিটার লম্বা। তাহলে আমি এখানে শুরুতে লিখছি কি? হাউ লং। তাহলে কি হলো? হাউ লং ইজ ইট 5 meters লং। কিন্তু দেখো বাক্যটা কিন্তু এখনো ঠিক হলো না।
3 দাগে কি বলেছে যে বাক্যটি থেকে উত্তরের অংশ বাদ দাও। তাহলে হাউ লং তো এই বাক্যের প্রশ্ন, তাহলে এর সাপেক্ষে এর পরিপ্রেক্ষিতে যে উত্তরটা আমরা পেয়েছি 5 মিটার্স লং, তাহলে এই অংশটা আমার বাদ দিতে হবে। তাহলে বাক্যটা কিন্তু সঠিকভাবে লিখলে কি দাঁড়াচ্ছে, হাউ লং ইজ ইট। দেখো এবার দিয়েছে রাজ প্লেড ইন দ্য ফিল্ড, রাজ মাঠে খেলা করেছিল। তো এই বাক্য থেকে আমরা বাক্যটা পড়েই বুঝতে পারছি 2 ধরনের প্রশ্ন হতে পারে। এক তো হতে পারে কে মাঠে খেলা করেছিল এই একটা, আর এটাও হতে পারে রাজ কোথায় খেলা করেছিল। যেহেতু আমরা ওয়্যার দিয়ে পূর্বে প্রশ্ন করেছি, সেজন্য আমরা এবার হু দিয়ে প্রশ্ন করাটা শিখবো একটু। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রেখে দেবো, হু দিয়ে প্রশ্ন করা খুব সহজ। যখন হু দিয়ে প্রশ্ন করা হয় তখন বাক্যের যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টটাকে এই সাবজেক্টের জায়গায় শুধু হু এই কথাটা লিখে দিয়ে বাকি যা পড়ে রয়েছে, বাকি যেটুকু পড়ে আছে সেটুকু অ্যাজ ইট ইজ লিখে দেবো। তাহলে কি পড়ে রয়েছে, রাজ বাদ দিলে পড়ে থাকে প্লেড ইন দ্য ফিল্ড, আমিও দেখো লিখে দিলাম প্লেড ইন দ্য ফিল্ড। তাহলে হু দিয়ে যখন প্রশ্ন করা হবে তার উত্তর যদি সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বসে, তাহলে সেই সাবজেক্টের জায়গায় শুধুমাত্র হু এই কথাটা লিখে দিলেই কিন্তু উত্তর বেরিয়ে আসে। তাহলে এতক্ষণ আমরা যে সমস্ত WH কোশ্চেনগুলো ফ্রেম করলাম তার সেন্টেন্স প্যাটার্নটা কিন্তু এই রকম। প্রথমেই বসাবো WH ওয়ার্ড, তারপরে বসাবো অক্সিলারি ভার্ব, তারপরে বসাবো সাবজেক্ট, তারপরে বসাবো মেন ভার্ব, তারপরে বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো বসাতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি তোমরা আমাদের ক্লাসটা বুঝতে পেরে থাকো, তোমাদের জন্য স্ক্রিনে আমি একটা কোশ্চেন রেখেছি, অয়ন্তিকা ইজ রাইটিং আ পোয়েম। এটাকে করতে হবে হোয়াট দিয়ে WH প্রশ্ন। তোমরা অবশ্যই সঠিক উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবে, এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো এবং অবশ্যই লাইক শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওতে।